মায়াবতী পর্ব ১১। সাবিহা এইভাবে না জেনে শুনে কাউকে দোষারোপ করা উচিত না। তোমাকে শিখাইনি আমি? সরি বাবা, কিন্তু আমার মনে হয়েছে ওরাই করেছে এইসব। ওরা এসব করেনি সাবিহা। ওরা ওদের দেশের বাড়িতে ঘুরতে গেছে। তুমি নিশ্চিত মা? হুম, একটু আগেই তোমার নানু কল দিয়েছিল। ওরা ওখানেই আছে। আমি সরি মা, আমি ভেবেছিলাম ওরাই এসব করেছে। আচ্ছা, ব্যাপার না। আমাদের সামনে বলেছ ঠিক আছে, কিন্তু কখনোই আর অন্যের সামনে এরকম অমূলক কথা বলবে না, ওকে মা? সাগরিকা, মেয়েদের নিয়ে তুমি বাসায় চলে যাও, আমি সাব্বিরের সাথে থাকি। তোমরা অনেক ক্লান্ত। তুমিও তো ক্লান্ত। তোমাদের মতো অসুস্থ তো আর না। কথা বাড়িও না, যাও বাসায় যাও। রাতের আকাশ কত সুন্দর হয় তাই না মায়া আপু? হুম, অনেক সুন্দর। রিক্সায় ঘুরতে আমার অনেক ভালো লাগে আপু। তোমার কেমন লাগে? আমারও অনেক ভালো লাগে, অনেক। গাড়িতে বসে নিঃশ্বাস নিতে ভালো লাগে না আমার। তার চেয়ে রিক্সায় বসে শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায়। হ্যাঁ, খুব ভালো লাগে। যখন জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে তখন বুঝতে পারবে কত ভালো লাগে। আম্মার কথা শুনে আমি আর সাবিহা খিলখিল করে হেসে উঠলাম। আম্মা, সেটাও ঠিক, কিন্তু ভালো তো লাগে অনেক। শোনো মায়েরা, তোমাদের যে কাজগুলো করতে বেশি ভালো লাগে সেগুলো বেশি বেশি করবে, কিন্তু যদি তোমার ভালো লাগার কাজগুলো সবসময় ভালো লাগাতে চাও তাহলে বেশি বেশি করো না। মানে কি মা? আমার একটা কাজ ভালো লাগে, আমি সেটা ভালো লাগার জন্য বেশি বেশি করব না। না, করবে না। কেন আম্মা? কেন? কারণ ভালো জিনিস কম কমই ভালো, বুঝলে? যেমন যেমন ধরো, তোমাদের একটা পছন্দের গান, সেটা যদি তুমি সবসময় শুনতে থাকো তাহলে সেটার উপর থেকে তোমার ভালো লাগা কমে যাবে। একসময় সেটার উপর গুরুত্ব কমে যাবে, বুঝলে? হুম। শুধু কোনো জিনিসই না, কোনো মানুষের প্রতিও যদি এমন ধারণা থাকা উচিত, যাকে বেশি ভালো লাগে তাকে যত কম দেখবে তার প্রতি তত আগ্রহ থাকবে। যখনই তাকে নিজের খুব কাছে পাবে তখন ধীরে ধীরে তার প্রতি ভালো লাগাও হারিয়ে যাবে। তুমি খুব দামি কথা বললে মা, খুব জ্ঞানী কথা বললে, জানি। আর আমি সবসময় জ্ঞানী জ্ঞানী কথাই বলি, বুঝলে? কিন্তু তুমি বোঝো না। আমি একটা কাজ করতে বললে আর করো আরেকটা। আমার কথার সবটাই উল্টো মানে বুঝো। মা, আমরা রিক্সায় যাচ্ছি, এখন আমাকে বকো না তো। তুমি বড্ড বকো। হুম, আমি সবসময় বকি। মেয়েদের ঘরের সামনে পর্দা ধরে দাঁড়িয়ে আছে সাগরিকা। সাবিহা আর মায়ার দিকে তাকিয়ে আছে। সাবিহা, কত সাধনার মেয়ে তাদের। নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা ছিল সংসারে। তার মধ্যে আবার সে কনসিভ করেছে। একটু ভালো খাবার খেতে পারেনি সে। কত কষ্টই না করেছে তাকে পেটে ধরে। তার প্রিয় স্বামী নিজে না খেয়ে তাকে খাইয়েছে, অথচ ওর জন্মের পর সবকিছু বদলে গেছে। পরিবার থেকে মেনে নিয়েছে, রিজভীর ভালো চাকরি হলো, চারিদিক থেকে শুধু সৌভাগ্য আসতে লাগলো। আর মায়া, সাগরিকা আস্তে আস্তে যেভাবে মায়ার মায়ায় ডুবেছে সেভাবে দায়িত্ববোধ বেড়েছে। মায়ার মৃত মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ সে, মায়াকে আগলে রাখতেই হবে তাকে। সাবিহার প্রতি যেমন তার দায়িত্ব পালন করতে হবে, তার চেয়ে অনেক বেশি খেয়াল রাখতে হবে মায়ার। কারণ তাকে শুধু ভালোবাসলেই হবে না, তার প্রতি দায়িত্ববোধও অন্যরকম। সাগরিকার মুখ থেকে আপনা আপনি বের হলো, আমার ৩ সন্তানকে ভালো রেখো আল্লাহ, বলেই চমকালো সে। তাহলে কি সত্যি মায়াকে নিজের সন্তান হিসেবে মেনে নিচ্ছে সে? তার ভীষণ ইচ্ছে হলো মায়ের ডায়েরির লেখাগুলো আবার পড়া। শেষের কথাগুলো পড়া হয়নি তার। তালাবদ্ধ বাক্সটার ভেতর থেকে ডায়েরিটা বের করলো সে। তার অদ্ভুত অনুভূতি হচ্ছে, মায়াকে সে ভালোবাসতে চায় না, শুধু দায়িত্বই পালন করতে চায়, কিন্তু পারছে না সে। কিছুতেই পারছে না। মায়াকে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নিচ্ছে সে। গত ৩ দিন আগে আমার মেয়ের জন্ম হয়েছে। আল্লাহ, আমি তো একটা ছেলে চেয়েছিলাম। আমার মেয়েকে তুমি আমার মতো মা কেন দিলে? আমার জন্য কি ওর কোনো ক্ষতি হবে? ওর বাবা আসেনি, এখনো আসেনি। প্রসব বেদনা আমি একা সহ্য করেছি। বদ্ধ ঘরে আমি সন্তানকে জন্ম দিয়েছি। ভেবেছিলাম ছেলে হবে, মেয়ে হলে আমি নিজে হাতে ওর গলা টিপে খুন করব, কিন্তু আমি পারছি না ওকে মারতে। কি অদ্ভুত মায়া জন্মাচ্ছে ওর প্রতি। হ্যাঁ, মায়া। আমি ওর নাম দিচ্ছি মায়া। ওর মায়াবী এই চেহারা দেখে কি ওর বাবার মন গলবে? হ্যাঁ, অবশ্যই, হয়তো আমাকে মেনে নিবে।
তার সাথে হয়তো আমি সংসার করব। হ্যাঁ, সংসার করব। আমার মা মায়াকে ছুঁয়েও দেখে না। আমাকেও ভালোবাসে না। আড়ালে বলে জারজ সন্তান আমার মেয়ে। কিন্তু ও কিভাবে জারজ হলো? ওর মা আছে, বাবা আছে। ও কিভাবে জারজ হয়? আজ ৭ দিন হয়েছে আমার মেয়ের, তাও ওর বাবা আসেনি। আমাকে না হয় ভালোবাসেনি। আমার গর্ভে থাকা অবস্থায় একটা ভ্রূণকে না হয় ভালোবাসেন। কিন্তু এখন তো এটা তার বাচ্চা। রক্ত মাংসে গড়া একটা শিশু। ওর আগমনের কথা শুনেও সে কিভাবে না এসে থাকতে পারে? আমার কত ইচ্ছে ছিল ৭ দিনের দিন আকিকা করবে আমার বাচ্চার। চুল ফেলে দিব, নখ কেটে দিব। কিছুই হলো না। সব স্বপ্নই বৃথা। আজ আমার মেয়ের ১৪তম দিন। আজ সে এসেছিল। সে একা আসেনি, এসেছিল কাজী নিয়ে। আমার মা আমার মেয়েকে নিয়ে অন্য ঘরে থেকেছে। কাজী সাহেব এলেন, বসলেন, আমাদের কবুল বলতে বললেন। আমরা কবুল বলার পর আমার বাবা কাজী সাহেবকে কিছু টাকা দিয়ে বিদায় করে দিল। সে মেয়েকে কোলে নিল, মেয়ের হাতে কিছু টাকা দিয়ে চুমু খেলো গালে। অভিমানী মেয়ে আমার বাবাকে পেয়ে ঝরঝর করে কেঁদে দিল। হয়তো বলতে চাইছিল এতদিন কেন আসোনি, কিন্তু সে কথা আমার স্বামীর মনে গিয়ে গাঁথল না। সে আমার এক টুকরো মায়াকে ছেড়ে চলে গেল। তার একটুও কষ্ট হলো না। একটি বারের জন্য তার আমার কথা জিজ্ঞেস করার একটুও সময় হলো না। আমার মেয়ে আজ মা ডাক শিখেছে, আমাকে আধো আধো গলায় মা বলছে। আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। বলে বোঝানো পারবো না। মনে হচ্ছে আমার এই দুঃখের জীবনের সবটাই শেষ। অন্তত আমার বলে তো কেউ আছে। সাগরিকা দেখলো ডায়েরির পাতাগুলো জুড়ে শুধু মায়ার স্মৃতি। একটা লেখায় চোখ আটকে গেল তার। আজ মায়া আমাকে এসে বলেছে পাশের বাসার মেয়েটা তাকে মেরেছে। তার অন্যায় ছিল সে মেয়েটার জন্য জন্ম নেওয়া ভাইকে আদর করেছে। আমার মায়ারও একটা ভাই চাই। আমি কি বলবো বুঝতে পারিনি। কি বলে সান্ত্বনা দিব আমার মেয়েকে? সেটা জীবনেও সম্ভব নয়। সেটা আমি কিভাবে বলবো? সাগরিকা ডায়েরিটা বন্ধ করে ফেললো। মায়ের জন্য সত্যিই তার খারাপ লাগছে। মা এখনো কষ্ট পাচ্ছে, এমনকি সারা জীবন পাবে। সেটা শুধুমাত্র তার মায়ের জন্য। অনেকদিন পর আসলি মায়া, এখন কেমন আছিস? ভালো আছি। তুই কেমন আছিস? তোর মন ভালো আছে? উনি কিন্তু খুব চমৎকার একজন মানুষ। অবশ্যই। তা আমার ভাই কেমন? মানে মানে আমার ভাইকে তোর কেমন লাগে মানুষ হিসেবে? উনিও ভালো মানুষ। উনি না থাকলে আমার যে আজ কি হতো? হুম, সেটাই। আমি অনেক আশা নিয়েছিলাম। জানিস কিসের আশা? তুই আমার ভাবি হবি। ভেবেছিলাম ভাইয়া তোকে বিয়ে করে বাসায় নিয়ে গিয়েছে। আমি তো সেই খুশি হয়েছিলাম। কিন্তু আমার সব আশা শেষ। মাথা খারাপ কবিতা। উনি তো আমার শিক্ষক। তাতে কি শিক্ষকরা কি জীবনে বিয়ে করে না? তবুও তো শোন কথা হচ্ছে কারো কাছ থেকে কোনো একটা শব্দ যদি তুমি শিখো তবে সে তোমার শিক্ষক। তাহলে আরে কি বলছিস বাদ দে তো। শোন আর আমার ভাই কিন্তু লাখে একটা। তুই কিন্তু জিতবি। কথা বন্ধ করবি? ওকে কিন্তু তুই একটু ভেবে দেখিস। কবিতা। বাসায় আসার পর আম্মা ডেকে বলল মায়া কালকে তোমার নানা নানি আসবে আমাদের বাসায় তোমাকে দেখতে। কালকে কেন? কিছু বলেছে? না, তোমার বাবাকে কল দিয়েছিল, তোমার বাবাকেই বলেছে হয়তো। ও আমি ঘরে এসে ফোন হাতে নিয়ে দেখলাম নানি আমাকেও কল দিয়েছিল। ফোন সাইলেন্ট থাকার কারণে আমি বুঝিনি। আমি কয়েকবার ট্রাই করলাম ফোনে কিন্তু ওই পাশ থেকে কেউ ধরলো না। মায়া আপু তুমি কি ফুচকা খাবে? সাবু আমি এখন কিন্তু আম্মার কাছে যাব না। তোর বকা খাওয়ার ইচ্ছে হলে তুই যা। শেষবারের মতো আপু প্লিজ, প্লিজ, প্লিজ সাবিহা। প্লিজ আপু ওকে বাট বেশি সময় কিন্তু থাকবো না আমরা। ওকে, আরে সামনেই তো যাবো। বেশি সময় লাগবে না। যাবো তো ঠিক আছে, তোর কাছে টাকা আছে তো? তুমি তো বড় আপু, তুমিই খাওয়াবে। নো, আমি কেন খাওয়াবো? আমি কি প্রপোজাল দিয়েছি? ওকে, আমি দিবনি। মুখ ভোঁতা করে জবাব দিল সাবিহা। আপু ফুচকার টকটা সেই তাই না? হুম, খাওয়ার সময় কথা বলিস না তো। তুমিও প্লিজ মায়ের মতো করো না। এত কড়াকড়ি নিয়ম আমার একদমই ভালো লাগে না। জানি। আমারও ভালো লাগে না। আপু, ওইদিন তোমাকে যে ভাইয়াটা বাঁচিয়েছিলেন তার সাথে কথা বলেছো? উহুম, না, কেন?
একটা ধন্যবাদ কি তার প্রাপ্য না? আসলেই আমার উনাকে ধন্যবাদ দেওয়া উচিত। কালকে উনার সাথে কথা বলবে। ওকে, ওকে ম্যাডাম। জানো তো আমার অনেক ইচ্ছা আমি একদিন এইরকম একটা বিপদে পড়বো। কোনো একটা হিরো আমাকে বাঁচানোর জন্য চলে আসবে। ঢিসুম, ঢিসুম গুন্ডাদের সাথে ফাইট করে আমাকে উদ্ধার করবে। আহা! কি ফিলিংস! আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। বলে কি এই মেয়ে? এইভাবে তাকিয়ে আছো কেন? আল্লাহ, আল্লাহ করো যেন আর তার সাথে এইরকম কিছু না হয়। হলে তারপর বুঝবি। মূর্খ! বাড়ি ফেরার পথে রাস্তার অপর পাশে আমার চোখ আটকে গেল। সারা গায়ে কাঁপুনি শুরু হয়ে গেল। রাস্তার অপর পাশে একজন মহিলা একটা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে ভিক্ষা করছে। উনি তো সেই মহিলা যার স্বামী আমাকে তুলে নিয়েছিল। আমার কি হলো আমি জানি না। কিন্তু হুট করে রাস্তার অপর পাশে গিয়ে উনার বাচ্চাকে উনার কোল থেকে কেড়ে নিলাম। উনিও আমাকে দেখে চমকালেন। অনেকটা চিৎকার করে বললেন, "আমার বাচ্চা দাও। ভুলেও চিৎকার করো না। এটা তোমার নোংরা এলাকা না। এইখানে তোমার চিৎকারে কেউ এগিয়ে আসবে না।" কিন্তু আমার একটা ডাকই যথেষ্ট। উনি অনেকটা ভয় পেয়ে গেল। কাঁদো কাঁদো গলায় বলল, "আফা, আমরা গরিব মানুষ। পেটের দায়ে এই কাম করি। যখন যা কাম পাই তাই করি। না পাইলে ভিক্ষা করি। আমার গেদাডারে দিয়ে দেন আফা।" আমার কিছুটা খারাপ লাগলো। আমি জানি এইখানে আমি কিছুই করতে পারবো না। কারণ এইটা আমার এলাকা না। আমাকে কেউ চিনে না এইখানে। আর এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। উনার গ্যাং এর লোকেরা হয়তো আশেপাশেই আছে। তাই চাইছিলাম শুধু আমাকে তুলে নেওয়ার জন্য উনাদের টাকা কে দিয়েছে সেটা জানতে। তোমাদেরকে টাকা কে দিয়েছিল বলো তো? আমাকে উঠানোর জন্য? লম্বা ফর্সা এক বেড়ায়। বয়স কত হবে? 40 এর মতো হবে বা তার কম। এমন কি কিছু দেখেছো যার কারণে উনাকে খুব সহজে চিনতে পারবো? আমার কাছে ছবি আছে আফা। ছবি কিভাবে আছে তোমার কাছে? আমরা আড়াল থেকে তুলছি যাতে পরে আমরা ফাঁসলে উনারেও ফাঁসাইতে পারি। দেখি উনার ছবি। এতক্ষণে সাবিহাও আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের কথায় হয়তো বুঝেছে আমরা কি নিয়ে কথা বলছি। আমরা দুজনেই অপেক্ষা করছি কি হতে পারে সেই মানুষ। মহিলাটি নিজের ব্লাউজের ভেতর থেকে একটা দামি ফোন বের করলো। হয়তো এইটাও চুরির মোবাইল। সে গ্যালারি থেকে এমন একজন মানুষের ছবি বের করলো, আমি স্বপ্নেও তার কথা মাথায়ও আনিনি। আর মনে আমার মুখ থেকে অস্ফুটরে বের হলো, "মামা।" আপু এই লোকটা কে? উনাকে মামা কেন বলছো? উনি তো মামা নন। আমি কোনো না কথা বলে মহিলাটির বাচ্চাকে উনার কোলে ফিরিয়ে দিতেই উনি আমার কাছে থেকে দূরে চলে গেল। "বাড়ি চল সাবিহা।" ওই মহিলা কার ছবি দেখালো? উনাকে তুমি মামা বলছো কেন? উনি তো মামা নন। উনি আমার মামা। সাবিহা, কি বলছো এইসব? উনি কেন তোমাকে কিডন্যাপ করাবেন? উনার কি লাভ এতে? আমি আনমনে উত্তর দিলাম, "জানি না রে সাবু, আমি কিছুই জানি না। আমার নিজেকেই আমি আজও চিনতে পারিনি। আর উনারা কোন জিনিস?" আপু, বলো। তোমার কি কষ্ট হচ্ছে? জানি না। আমি জানি না সাবিহা। আপু, হুম, বলো। আমরা কি মা-বাবাকে জানাবো? জানাবো। এখন গিয়েই। নাহ, কালকে জানাবো। তুমি বলবে নাকি আমি? আমি বলবো সাবু। বাসায় যাবে আপু? আরেকটু থাকি, মা যে বকবে। আমাকে তো আর বকবে না, তোকে বকবে। কারণ তুই তার মেয়ে। সে আমাকে বকে না, মারে না, কোনো কিছুই নিয়ে আমাকে শাসন করে না। সেটা তো মজার আপু। আমি সাবিহার দিকে চোখ রেখে বললাম, তোর মনে হয় এটা মজার? সাবিহা অনেকটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। চোখ বড় বড় করে জিজ্ঞেস করে, এটা মজার না আপু? আমি একটু মুচকি হেসে বললাম, আজকের সন্ধ্যাটা সুন্দর না সাবিহা? আপু, আরে বলো না। আপু, আপু, আপু করছিস কেন? আমার ভয় করছে আপু। কাকে? আমাকে? তুমি কি পাগল হয়ে গেছো? না, চল বাসায় চল। আম্মা তো তোকে বকবে। আপু, তোমাকে আমি ভালোবাসি আপু, অনেক ভালোবাসি। আমি থমকে গেলাম। ভালোবাসা? তাও আবার আমার জন্য? আমি কি আসলেই ভালোবাসার দাবিদার? আজকের পরিবেশ অনেক সুন্দর সাবিহা, অনেক সুন্দর। সুন্দর সবাই। তুই সুন্দর, ওই চোর মহিলার বাচ্চাটাও সুন্দর, এমনকি চোর মহিলাটাও সুন্দর। আকাশে আজ অনেক বড় একটা চাঁদ উঠেছে। চারিদিকে তার আলো ছড়িয়ে পড়েছে। চাঁদের আলো ঠিকরে ঠিকরে পড়ছে সবখানে, আমাদের জানালা দিয়েও রুমে প্রবেশ করছে। সাবিহা ঘুমোচ্ছে চাঁদের আলোয়।
ওর শরীর জ্বলজ্বল করছে। ওকে দেখে মনে হচ্ছে ও একটা রাজকুমারী, ঘুমন্ত রাজকুমারী যেন যুগ যুগ ধরেই ঘুমিয়ে যাচ্ছে। হুট করেই হয়তো এক রাজকুমার এসে কপালে চুমু খেয়ে ওর ঘুম ভাঙিয়ে নিবে। ওকে আমার খুব ভালো লাগছে। খুব ভাগ্যবতী মনে হচ্ছে ওকে। যারা রাতে তাড়াতাড়ি ঘুমোতে পারে তাদেরকে আমার অনেক সুখী মানুষ মনে হয়। আমি ঘুমোতে পারি না। আমার নিজেকে মনে হয় দুঃখী মানুষ। আমি জানি রাত জাগা কত কষ্ট। যখন মায়ের মৃত্যু হলো, ১ম দিকে আমার ঘুম হতো না। তারপর আস্তে আস্তে সব ঠিক হতে শুরু করলো। আমিও যথাসময়ে ঘুমাতাম কিন্তু ঘুম ভাঙলেই মনে হতো, কেমন মেয়ে আমি? মায়ের জন্য এত অল্প কষ্ট পাচ্ছি কেন? আমার তো উচিত মায়ের জন্য দোয়া করা, তার জন্য কান্না করা। তারপর ইচ্ছে করেই রাত জাগাতাম। আর এখন চাইলেও সময়ে ঘুমোতে পারি না। রাতটা যে কত বড় আর ভয়ংকর, রাত জাগা মানুষগুলোই জানে। আমার ভাবনার মাঝেই ফোনটা বেজে উঠলো। হাতে নিয়েই দেখলাম কবিতা কল করেছে। আমার ভীষণ ভালো লাগলো। আমি জানি আমার মন এখন ভালো হয়ে যাবে। আমি ফোন ধরেই বললাম, "শুরু করো কবিতা।" "কি শুরু করব? তুমি যে কাজটা করেছো, এইটা কি তুমি কোনো ভালো কাজ করেছো?" "কি করেছি আমি? তুমি জানো না? তুমি কি করেছো?" "জানি তো অনেক কিছুই। অনেক কিছুই জানি আমি। তা কি, কি জানো বলো তো একটু? আমিও একটু শুনি।" "শুনবে? হুম, বলো।" "আজ সকালে আমার একটা পাগল মেয়ের সাথে কথা হয়েছে। সে আমাকে তুমি হুট করেই বলে তুই, আবার কখনো না জানি আপনি করে না ডেকে ফেলে। বুঝলে তো?" "উফ মায়া, থামো তো মেয়ে। আমার কথা ছাড়ো। তুই আমার ভাইয়ের কথা বল।" "তোর ভাইয়ের কথা? তোর ভাই আবার কি করলো?" "আমার ভাই যে তোর এত বড় উপকার করলো, তুই এতদিন পর কলেজে আসলি কিন্তু আমার ভাইয়ের সাথে একটু পাত্তা দেওয়া তো দূর, ধন্যবাদও দিলি না। আমার আসলেই ভুল হয়ে গিয়েছে। আমার উচিত ছিল ওনাকে ধন্যবাদ দেওয়া। আমি বেঁচে থাকলে আগামী পরশু ওনার সাথে দেখা করব।" "কেন? কালকে আসবি না?" "কালকেই দেখা কর না।" "কালকে না কবিতা, কালকে আমাদের বাসায় গেস্ট আসবে।" "কারা আসবে?" "আমার নানা, নানি।" "ওহ! এই শোন, তোর মামাতো ভাইটাই আছে নাকি বড়সড়?" "হুম, আছে কিন্তু বড় নেই। আমাদের চাইতে ছোট হবে।" "ওহহো! কেন? আফসোস হচ্ছে?" "হুম, ভীষণ।" "বাদ দে, তোর পছন্দের মানুষ কি খবর? তাকে জানাবি কবে?" "তুই বললে কালকেই, তাই নাকি?" "হুম, তুই তো জানতে চাইলি না কে সেই মানুষ। তুই যদি জানতি তাহলে আর তাকে জানাতে বলতি না। আমি এখন জানতে চাই না, সরাসরি বলিস।" "ওকে, কবিতা।" "হুম, তোর কি ঘুম পাচ্ছে না?" "কেন? জানিস যারা তাড়াতাড়ি ঘুমোতে পারে তারা অনেক সুখী মানুষ হয় রে।" "আরে আমিও সুখী মানুষ, অনেক সুখী মানুষ। প্রেমে পড়লে ঘুম আসে না এমনিতেই। কিন্তু আমি দুঃখী মানুষ, আমার ঘুম আসে না। তুইও কি প্রেমে পড়েছিস নাকি?" "আমার ঘুম পাচ্ছে, বুঝি, সবই বুঝি। যাও ঘুমাও আর হবু ভাবি, কি কিছু না। গুড নাইট।" কবিতার কথায় আমার রাগ লাগলো না, হাসি পেল। আচ্ছা, এই মেয়েটি যখন আমার অতীত জানবে তখন কি এই মেয়েটি আমাকে এইভাবেই বন্ধু ভাববে? নাকি ঘৃণা করবে? আমাকে কি মিথ্যাবাদী ভাববে? আর নাকি আমাকে নিজের ভাবি বানাতে চাইবে? ড্রয়িং রুমের সোফায় বসে পা দোলাচ্ছে মামা। সাবিহা বা সাব্বির এর মামা নয়, আমার মামা। আমার একমাত্র মামা। তার পাশেই নানা নানি। উল্টো দিকের সোফায় বসে আছে বাবা। সাবিহা আর আম্মা রান্নাঘরে। সাব্বির চিপসের প্যাকেট খুঁজছে এ ঘর থেকে ও ঘর, কিন্তু আম্মার কড়া নির্দেশে সবকিছু লুকিয়ে রাখা হয়েছে। রান্নাঘর থেকে আম্মা ডাকলো, "মায়া, চা হয়ে গেছে, নিয়ে যাও।" আমি ধীরে ধীরে রান্নাঘরে গেলাম। আম্মা স্বাভাবিকভাবে কাজ করছে। আচ্ছা, সে কি সত্যি স্বাভাবিক আছে নাকি অভিনয় করছে? এরকম একটা পরিস্থিতিতে কোনো স্বাভাবিক মানুষের স্বাভাবিক থাকার কথা না। সাবিহার চোখে মুখে আতঙ্ক, সে ভয় পাচ্ছে কখন আমি সবাইকে সবকিছু জানাই। আমি ওদেরকে উপেক্ষা করে ট্রে হাতে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলাম। সবার আগে মামাকে চা দিয়ে বললাম, "মিষ্টি মুখ করেন মামা।" নানা বলল, "তোমার আম্মা কিন্তু অনেক ভালো রান্না করে মায়া।" হুম, আমার আম্মা আসলেই অনেক ভালো রান্না করে। চায়ের কাপে চুমুক দিয়ে নানি বলল, "আসলে রিজভী বাবা, আমরা এখানে একটা উদ্দেশ্যে এসেছি। বলতে পারো আমাদের শেষ দায়িত্ব পালন করতে।" বাবা জিজ্ঞেস করল, "কিসের দায়িত্ব?" "আন্টি, মায়া মায়ের কিছু সম্পদ আমাদের কাছে পাওয়া আছে।
সেই অভাগী তো আর বেঁচে নেই, তাই আমরা চাইছি মায়াকেই সেটা দিয়ে যেতে। আমরা কদিনই বা আর বাঁচবো? আমি কিছু বলতে চাই নানি। তুমি কি এই ব্যাপারে কি বলবে? আমি তোমার বাবার সাথে কথা বলতে আসছি। তুমি ছোট মানুষ, বুঝবে না এত কিছু। তোমার মায়ের হক তো আমি নষ্ট করতে পারি না, নানা বলল। আমাকেই তো বলতে হবে নানা ভাই। আমার জন্যই তো এত কিছু। সবকিছুর মূলেই তো আমি। আর আমাকে বাদ দিয়ে কেন সবকিছু করছো? মায়া কি বলছো এইসব? আমি সবার কাছেই বাড়তি একটা ঝামেলা? আমি এইখানে মানিয়ে নিয়েছি। এইখানে সবাই আমাকে ভালোবাসে। যদিও আমি সেটা অর্জন করেছি। আমি তোমাদের ভালোবাসাও চাই। কিন্তু যে সম্পদের জন্য কারো কাছে আমার পরিবার মরতে বসবে, আমাকে কিডন্যাপ করা হবে, সেই সম্পদ আমি চাই না। আমার কথায় যেন বাজ পড়ল ঘরে। আম্মাও রান্নাঘর থেকে বের হয়ে আসলো। সাবিহা মায়ের পিছনে ভীতু ভীতু চোখ করে দাঁড়িয়ে আছে, হয়তো আগাম ঝড়ের পূর্বাভাস পাচ্ছে। আমি মামার সামনে গিয়ে সরাসরি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে না হয় কিডন্যাপ করিয়েছিলেন মামা? আমার পরিবারের সাথে এমন কেন করলেন? ওরা তো আর আমার সম্পদে ভাগ বসাতে আসতো না। মামা থতমত খেয়ে বলল, কি সব বাজে কথা বলছো? আমি কেন তোমাকে কিডন্যাপ করাবো? আর কেনই বা তোমার ভাই বোনকে অ্যাক্সিডেন্ট করাবো? আমার কি লাভ? আমি একটু মুচকে হাসলাম। আপনি কিভাবে জানেন যে ওদের অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমরা তো কেউ জানাইনি। মামা হয়তো বুঝলো সে ধরা পড়ে গেছে। কিছুক্ষণ মাথা নিচু করে রইল সে। আমি সবাইকে সবকিছু বুঝিয়ে বললাম। কালকের কথা, গত বছর সাবিহার কিডন্যাপের কথা, যেখানে আমার কিডন্যাপ হওয়ার কথা ছিল। নানা মাথা নিচু করে রইল। নানি হাউমাউ করে কাঁদতে কাঁদতে মামাকে বকতে লাগলো। বাবা বা আম্মা কি বলবে বুঝে উঠতে পারলো না। হঠাৎ মামা দাঁড়িয়ে বলে ওঠে, বেশ করেছি আমি। কাকে সম্পদ দিতে চাইছো তোমরা? তোমাদের সেই বেশ্যা মেয়েকে, যে সবকিছু বিলিয়ে দিয়েছিল বিয়ের আগেই? এতটাই খারাপ আর নিকৃষ্ট ছিল সে? তাকে কেন কিছু দিতে হবে? সারা জীবন ওর জন্য পালিয়ে পালিয়ে বেরিয়েছি। ও তোমাদের কোনো দায়িত্ব পালন করেছে যে ও তোমাদের সম্পদের দাবিদার হবে? বলো, জবাব দাও। আমার আর তোমাদের ছোট মেয়ের সন্তানরা আজও সে বেশ্যার করা পাপের জন্য শাস্তি পাচ্ছে। তাদের কাছে বলার মতো কোনো ভাষা নেই আমাদের। তারাও ভুক্তভোগী মায়ার মতো। মায়াকে তো তার বাবার কাছে দিয়েই দিয়েছো। আর ওর মায়ের বিয়ের সময় তো রিজভী ভাইয়ের দাবি ছিল সব সম্পর্ক শেষ করতে হবে পরিবারের সাথে। তাহলে এখন ওই বেশ্যার কেন সম্পদের ভাগীদার হবে? আমি স্থাণুর মতো দাঁড়িয়ে রইলাম। হঠাৎ সাব্বির আমার পাশে এসে আমার হাত ধরে আমাকে জিজ্ঞেস করলো, মায়া আপু, বেশ্যা মানে কি?